জানেন যত দিন যাচ্ছে হরমুজ প্রণালী কিন্তু কঠিন হয়ে যাচ্ছে, বিশেষ করে ইউরোপিয়ানদের জন্য, প্লাস হচ্ছে ইসরায়েলের জন্য তো অবশ্যই, আর আমেরিকার জন্য। তা আসলে উনি আসলে কি বক্তব্য এখানে তুলে ধরেছেন? উনি কি কোনো আশার আলো দেখাচ্ছেন, নাকি আরো সন্ধিক্ষণে যাচ্ছে হরমুজ প্রণালী? ইনি এই গত শুক্রবারে ইস্তাম্বুলে এক বিবৃতি দিচ্ছেন আর কি। তো সেইখানে হুঁশিয়ারি উচ্চারণ করছেন যে এই ইরান যদি ক্রমাগত এই পথে হরমুজে বাধার সৃষ্টি করে, তবে আমরা সামরিক শক্তি প্রয়োগ করে হরমুজ উন্মুক্ত করব। তো সামরিক শক্তির জন্য তো তারা একবার অপারেশন চালায়, সেটার আবার বন্ধ রাখছে। হ্যাঁ, তো এরপরে আবার উনি লুইজিয়ানার ক্যামেরনে একটি এলএনজি টার্মিনালের কাছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনবিসি কে দেওয়া সাক্ষাৎকারে বলেন যে হরমুজ আগামী গ্রীষ্মের শেষের দিকেই, মানে এই যে চলতি গ্রীষ্ম চলতেছে শেষের দিকে, পুনরায় খুলে দেওয়া সম্ভব হবে বলে উনি আশা করতেছেন। তো উনি আবার একটা কথাও আছে যে উনি মানে অদ্ভুত সব কথাবার্তা বলতেছেন। একবার বলতেছে যে হ্যাঁ, ইরানের সাথে আমরা খুব চুক্তির একটা কাছাকাছি, ওই আগের মতো কথাই, ইরানের সাথে আমরা চুক্তির কাছাকাছি, এবং উত্তেজনা সত্ত্বেও আগামী কয়েকদিনের মধ্যে একটা নতুন সমঝোতা বা চুক্তি সামনে আসতে পারে, সেটা সে বলতেছে। আবার সে হুমকি দিচ্ছে যে আমরা শক্তি প্রয়োগ করে খুলে দেব। তার মানে তারাও কিন্তু আসলে বুঝতে পারতেছে না যে কি করবে। মানে এইরকম এই বুঝতে না পারার কারণ থেকে একবার এদিকে একবার ওদিক, মানে আসলে সিদ্ধান্তহীনতায় ভুগতেছে মার্কিনীরা। এবং এই প্রথম মার্কিনীরা মানে শক্তি, তাদের সর্বোচ্চ শক্তি ক্ষয় করেও কোনো কিছু অর্জন করতে পারতেছে না। আগের পৃথিবীর যে কোনো ঘটনাবলিতে আপনি যে অঞ্চলে হোক, মধ্যপ্রাচ্যে হোক, আফ্রিকায় হোক, দক্ষিণ আমেরিকায় হোক, বা আমাদের এইদিকে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এই ভূখণ্ডে হোক, এদিকে তারা কিন্তু শক্তি প্রয়োগ করে অনেক কিছু অর্জন করছে, আফগানিস্তানে, সুদানে, সোমালিয়ায়। হ্যাঁ, কিন্তু এই প্রথম আইসা তারা। আচ্ছা, আপনাকে একটা সম্পূরক প্রশ্ন করে, যেহেতু ট্রাম্প চীন সফরে গেলেন, চীন থেকে আসলেন 2 দিনের সফরে, কে কি পেলো না পেলো এটা আমি আপনাকে জিজ্ঞেস করছি না। আমরা ইরানের যুদ্ধে, ইরানের সাথে যে যুদ্ধ 40 দিনের একদম আপনার মুখোমুখি যুদ্ধ, এখন তো প্রায় 88 দিনের মতো, একটা গত মাসের 8 তারিখ থেকে 7 তারিখ থেকে একটা চলছে যুদ্ধবিরতি, অনির্দিষ্টকালের জন্য। যেহেতু আমরা দেখেছি যুদ্ধের মাধ্যমে মার্কিন যে আসলে যে তাদের নিজেদের শ্রেষ্ঠত্বের কথা বলে, বিশেষ করে সরঞ্জামের, সামরিক সরঞ্জামের, সেটা আমরা পতন মোটামুটি দেখে দিয়েছি। আপনার শ্রেষ্ঠতাদের রাডার বলেন, আকাশ প্রতিরক্ষা বলেন, তারপর স্টেলেট বিমান বলেন 35। এখন আমার প্রশ্ন আপনার কাছে, চীনের কি অবস্থা এইসব দিক থেকে? কারণ চীন তো সরাসরি যুদ্ধে কোথাও যায় না, বা টুকটাক দেখা যায় যে পাকিস্তান ব্যবহার করছে চীনের একটা প্লেন, বা তাদের ওয়ারফেয়ার গুলো ব্যবহার করছে, বা ড্রোন। চীনের আসলে সামরিক শক্তি আপনার দৃষ্টিতে কেমন? চীনের সামরিক সক্ষমতার বিষয়টা তো সবসময় লুকানো থাকে, তারা জানান দেয় না। কিন্তু ভারত পাকিস্তান যুদ্ধে তারা তাদের রাডার সিস্টেম দিয়ে পাকিস্তানকে সহায়তা করেছে, এবং তাদের বিমান, হ্যাঁ, তো এগুলা প্রকাশ্যে আসছে, এবং তখনই বোঝা গেছে যে তাদের রাডার সিস্টেম বা তাদের যে যুদ্ধ বিমানগুলো উন্নত পর্যায়ে চলে গেছে। এবং চীন জানেন যে আপনারা পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান বানিয়েছে, তো এইটা মার্কিনীদেরও আছে। হ্যাঁ, তো এখন মার্কিনীরা আর পৃথিবীর যে কোনো যুদ্ধক্ষেত্রেই, আপনি ইউক্রেন রাশিয়া যুদ্ধ বলেন, ইরান ইসরায়েল আমেরিকা যুদ্ধ বলেন, সব জায়গায় কিন্তু প্রত্যেকের কাছে বানানো যুদ্ধাস্ত্রগুলোর প্রয়োগ, বাস্তবিক ফিল্ড এফেক্টটা দেখার জন্য এখানে প্রয়োগ করা হয়। তো এইখানে ইরান নিজেদের শক্তি যেমন টেস্ট করতেছে, চাইনিজরাও পিছন থেকে, বা রাশিয়ানদের কোনো গোপন লুকানো প্রযুক্তি যেটা তারা বিশ্ববাসীর সামনে আননি, সেটাও এদের দিয়ে টেস্ট করতেছে। তো ইরানিরাও এইসব প্রযুক্তি নিচ্ছে, এবং নিয়ে এখন এটার ভবিষ্যৎ তো আসলে খুব ক্লিয়ার। যে আপনি মার্কিনীরা যে দম্ভ এবং দাবি করতো যে তাদের কোন পঞ্চম প্রজন্মের বিমানকে কেউ ডিটেক্ট করতে পারে না, তাদের যে রাডার রয়েছে যে 5000 কিলোমিটার দূর থেকে সেটা ধরে ফেলে, সেগুলো ইরানিরা কিন্তু তাদের সেই দম্ভটা ভেঙে দিয়েছে। মার্কিন এমন কোন ধরনের বিমান নেই যেটাকে ইরানিরা ভূপাতিত করেনি। তার মানে মার্কিনীদের সেই রাডার বা তাদের বিমানের যে স্টিলথ প্রযুক্তি, এগুলার আর কোনো আসলে মিথ নাই, সব মিথ ইরানিরা ভেঙে দিয়েছে, এক। আর দুই হলো, এইখানে আমেরিকা এসে নিজেরই ক্ষতি করছে। আপনি জানেন যে ইরানিরা কিন্তু রিভার্স ইঞ্জিনিয়ারিং খুব ওস্তাদ, এবং মার্কিনীদের টমাহক ক্ষেপণাস্ত্র, তারপরে ড্রোন, তারপরে তারা যে ইস্পাহানে অভিযান চালিয়েছে, তারা যে বিমান ধ্বংস করেছে, সেইখানে একটা বিমানের খুব গুরুত্বপূর্ণ স্পর্শকাতর জিনিস ধ্বংস করতে পারেনি, সেইটা ইরানিরা নিয়ে অলরেডি লেজার রাডার যেটাকে বলে অন্ধকার, তারা রিভার্স ইঞ্জিনিয়ারিং করে ফেলেছে, এবং তাদের যে বাংকার ব্লাস্টার, জিবিইউ, হ্যাঁ, সেইটাকেও ইরানিরা
আমি গত পরশুদিন জানি যে রিভার্স ইঞ্জিনিয়ারিং শেষ করে তারা রিপ্রোডাক্টে চলে গেছে। তার মানে মার্কিনীদের এই প্রযুক্তি এবং তাদের ওই যে কি হক, হ্যাঁ টমাহক, এই টমাহকটাকেও ইরানিরা অলরেডি রিভার্স করে ফেলেছে। মানে মার্কিনীদের কাছ থেকে যা যা পাইছিল, এবং ইরানিরা রিভার্স ইঞ্জিনিয়ারিং এখন এত উন্নত, পৃথিবীর 1 নাম্বার দেশ বলা চলে, এবং তারা এগুলো সব রিভার্স করে এখন বানিয়ে ফেলেছে। এখন এই প্রযুক্তি যখন ইসরায়েলের বিরুদ্ধে ইরান প্রয়োগ করবে, তাদের যে নেতানিয়াহু বাংকার বা বিভিন্ন জায়গায়, এখন তো সেই বাংকার ব্লাস্টার তো এখন তাদের বিরুদ্ধে, এবং এটা আরো উন্নত। মানে এটার মার্কিনীদের বাংকারে কি কি খুঁত ছিল সেটা কিন্তু ইরানিরা আবার নিজেরা বাইর করছে, বাইর করে সেইখানে নতুন কিছু, চীন রাশিয়ারও হয়তো সহযোগিতা। এটাই আমি প্রশ্ন যে মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্ক যেটা ভয় করছে, এটা যদি রাশিয়া বা চীনের সাথে শেয়ার করে, কারণ যদি না শেয়ার করবে তাহলে তো ইরানের, কারণ কি শেয়ার কেন করবে? আপনি অস্ত্র কাদের সাথে শেয়ার করে? চীন আর রাশিয়ার সাথে আসলে ইরানের সংঘাত হবে না, না এটা মানে সাধারণ হিসাবে মিলে না। তাদের সাথে প্রতিপক্ষ হলো এই মার্কিন, ইসরায়েল এবং এই বলয়টা। তো এই বলয়ের শত্রু বন্ধু পুরো শেয়ার না করলেও কিছুটা শেয়ার করবে, বা ওদের কাছ থেকে কোনো প্রযুক্তি নিয়ে ওরা এটা অ্যাড করতে পারবে, করে অলরেডি তৈরি করে ফেলছে। এখন দেখার পালা, যেমন ইসরায়েলিরা যেরকম বলতেছে তারা হামলা করবে, এখন তাদের এই বাংকার ব্লাস্টারের ফলে তাদের অবস্থা কি দাঁড়ায় সেইটাই। কারণ আমরা ভালো করে জানি যে ইরানের চেয়ে চীন, রাশিয়া অনেক শক্তিশালী সামরিক দিক থেকে, এটা স্বাভাবিক একটা। এবং আপনি জানেন যে ইরানিরা অলরেডি বলে দিয়েছে যে আমাদের কাছে এমন কিছু প্রযুক্তি আছে, যে ইন্ডিয়া টুডের সাথে সাক্ষাৎকার তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র, যে যেটা আমরা এখনো আনিনি, এবং এই চমকের ফলে বিশ্ববাসী চমকিত হবে। তার মানে কি? তার মানে তাদের নিজস্ব তো আছেই, আর এই যে মার্কিনীদের কাছ থেকে, মানে মার্কিনীরা নিজের কবর নিজে খুঁড়ছে। এবং আপনি খেয়াল করবেন, এই যে খালি এইটা তো আসলে আপনি প্রযুক্তির কথা বললেন, আরেকটা খুব আমেরিকার জন্য বাজে সংবাদ আছে, 2টা বাজে সংবাদ। আমেরিকায়ও কিন্তু জন্মহার কমতেছে, এটা জানেন তো? জি, যার ফলে তাদের তরুণ জনসংখ্যার ঘাটতি তৈরি হইতেছে, 1। তারপরে 2 হইল, এই গত 10 বছরে মার্কিন যুক্তরাষ্ট্রের আভ্যন্তরীণ যে শিক্ষার্থীর হার আগে ছিল 2,11,00,000 তরুণ শিক্ষার্থী, সেইটা এই 10 বছরে 10% কমে এইটা হয়েছে 1,90,00,000। তার মানেটা কি? আপনি শিক্ষা থেকে মুখ ঘুরে নিচ্ছেন, বা আপনার শিক্ষার মান কমে যাচ্ছে, বা আপনার তরুণ জনশক্তি সবকিছু, মানে এগুলা কিন্তু তাদের নেগেটিভ ইঙ্গিত, ভবিষ্যতের জন্য খুব খারাপ একটা ফল ভোগ করবে আমেরিকানদের জন্য।